এই গেঞ্জির ছিদ্র নাই, এটা এডমিটেড। মৃত্যুটা আঘাতজনিত কারণে হতেও পারে না, উনি কোথাও বলেন নাই যে ওনাকে এক্সরে এক্সামিনেশন করতে বাধা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে চিঠি দেবেন। একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না যে আপনি বলছেন যে গুলিতে মৃত্যু হয় না, আবার বলছেন যে 5 জন পুলিশের আলাদা বিচার করতে, এটা একটু কন্ট্রাডিক্টরি হলো না? পোস্টমর্টেম রিপোর্ট বারবার চেঞ্জ করা হয়েছে, বারবার চেঞ্জ করতে বাধ্য করা হয়েছে, কিন্তু প্রশংসা জানাই, ধন্যবাদ জানাই এই মামলার ময়নাতদন্তকারী ডাক্তার রাজীব সাহেবকে, যিনি ডাক্তার সমাজের আইকন হিসাবে পরিচিত থাকবেন। স্বৈরাচারী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি অনারেবল ট্রাইব্যুনালে 1 এবং 2 এসে সাক্ষী দিয়েছেন এবং মৃত্যুর সঠিক কারণ জাতির সামনে তুলে ধরেছেন এবং তিনি এই চাপ উপেক্ষা করে কারণ পরিবর্তন করেননি। যাই হোক, আমরা 25 জন সাক্ষী এই মামলায় ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অকাট্য নিশ্চিত্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করছি তারা সকলেই মামলার সাথে সন্তুষ্ট, সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি এবং আমরা আশা করছি যে মামলার রায় দ্রুত হবে, কারণ অনারেবল ট্রাইব্যুনাল এটা অপেক্ষমান তালিকায় রেখেছেন আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার মতো। আমরা আশা করছি খুব শীঘ্রই এই মামলার রায় আমরা পাব। এই আলামত যেটা সংগ্রহ করা হয়েছিল বা জব্দ করা হয়েছিল, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে যেই মামলায় আবু সাঈদরাকে আক্রমণকারী চিহ্নিত করা হয়েছিল, আবু সাঈদ নিহত হয়েছে বা আবু সাঈদকে হত্যা করা হয়েছে সেই মামলায় নয়, আবু সাঈদের হত্যার প্রমাণপত্র লোপাট করার জন্য যে মামলা, আবু সাঈদকে আক্রমণকারী চিত্রিত করার যে মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলার সেই তদন্তকারী কর্মকর্তা সরকারের অনুগত হয়ে একটা অংশ, পুরো গেঞ্জি কিন্তু নয়, অংশ জব্দ করেছিলেন। এটা পিছনের অংশই স্বাভাবিক, কারণ পোস্টমর্টম রিপোর্টে দেখবেন মুখে আছে গুলি, বুকে আছে গুলি, পেটে গুলি আছে। এখন একটা গেঞ্জির কতখানি চওড়া হয় আপনারা জানেন নিশ্চয়, 2/1.5 মিনিমাম 1 ফুট বাই 6 ইঞ্চি একটা অংশ, যা স্বাভাবিকভাবে পেছনের দিকে বলে অনুমিত হয়, তা জব্দ করা হয়েছে। এটার উদ্দেশ্যই ছিল যে এই মামলাকে প্রভাবিত করা, এই মামলাকে অর্থাৎ ওই যে মামলা আবু সাঈদের হত্যাকাণ্ডকে তৎকালীন স্বৈরাচার সরকার নিউরোজেনিক শকে তার মৃত্যু হয়েছে, মাথার আঘাতে, যেটা বলতে চেয়েছিল সেই কথাকে প্রমাণ করার জন্য এটা করা হয়েছিল। এবং আমরা এই তদন্তকারী কর্মকর্তা যিনি এটা কনসিল করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে চিঠি দেবেন। আরেকটা বিষয় ওনারা বলেছেন, যেটা বারবার কালকেও যেটি বলেছেন চূড়ান্ত যুক্তিতর্কে, যে হেড ইনজুরিতেই তার মৃত্যু হয়েছে, এটিকে আপনারা কিভাবে খণ্ডন করেছেন? এটা আমাদের ব্যাখ্যা করার প্রয়োজন নয়, প্রয়োজন ছিল না। ডাক্তার সাহেব এসে ব্যাখ্যা করেছেন যে তার মাথায় আঘাত করা হয়েছে, হ্যাঁ সাডেনলি আঘাত করা হয়েছে, এবং আঘাত করেছেন কে? এসি আরিফুজ্জামান, এবং সেই ভিডিওটা আমরা উপস্থাপন করেছি। সে আসামি আছে, তাকে হত্যা করার আগে তাকে লাঠিপেটা করা হচ্ছিল, তার ঘাড়ে আঘাত করেছে, সেই ভিডিও আমরা উপস্থাপন করেছি। পরবর্তীকালে সে সামনে আসে, তখন তাকে গুলি করা হয়, যার ভিডিও আমরা নয় সারা দেশবাসী দেখেছে, সারা বিশ্ববাসী দেখেছে। মানে মৃত্যুটা আঘাতজনিত কারণে হতেও পারে না, গুলির কারণেই হয়েছে, এটা ডাক্তার সাহেব সাক্ষী দিয়ে কনফার্ম করেছে। তার শরীরে ওই আঘাতটা ছিল, কিন্তু হত্যা করা হয়েছে গুলিতে। প্রসিকিউশনের এই যুক্তির বিপরীতে যুক্তি দিয়েছিলাম গতকালও, এবং আজকেও আমি সাম আপ করেছি এই বলে যে আইও মানে 25 যিনি তদন্তকারী কর্মকর্তা, উনি বলেছেন যে এই গেঞ্জির ছিদ্র নাই, এটা এডমিটেড। তারপরে উনি বলেছেন যে এই গেঞ্জির অংশটি সামনের না পিছনের এটা উনি জানেন না। তাহলে কে জানেন? প্রথম যে যিনি তদন্তকারী কর্মকর্তা রংপুর তাজহাট থানার মামলার 3 নম্বর মামলায় এটা জব্দ করেছেন, তিনি জানেন। তাহলে প্রসিকিউশনের দায়িত্ব হলো প্রসিকিউশনের কেস প্রমাণ করা। তাহলে তাদের প্রমাণের এই যে দায়িত্ব, বার্ডেন অফ প্রুফ বলে, সেই বার্ডেন অফ প্রুফ থেকে তাদেরই প্রমাণ করার দায়িত্ব ছিল যে এই গেঞ্জি সামনের গেঞ্জি অথবা পিছনের গেঞ্জি। কিন্তু তারা তো বলতে পারতেছে না যে এই গেঞ্জি সামনের না পিছনের। তার মানে হলো ডাউট ইজ ক্রিয়েটেড। এই ডাউটের কারণে
আসামিগণ খালাস পাইবেন। কারণটা হলো যে পৃথিবীতে একটা প্রিন্সিপাল আছে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে, যে একটি সন্দেহের উদ্রেক হইলেই 1000 আসামি ছাড়া পায়, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। কিন্তু ভাই এখানে আবু সাইদের শরীরে তো আবার গুলির চিহ্নও পাওয়া গেছে, তাহলে গোল গেঞ্জিতে ছিদ্র থাকলো কিনা এটা কি ম্যাটার করে গুলির চিহ্ন? এইবার একটা ভালো কথা বলেছেন, আবু সাইদের এই বডিতে গুলির চিহ্ন পাওয়া গেছে, এই তথ্য হলো আপনার ছবির তথ্য, এই তথ্য হলো তার যে কিছু স্টিল পিকচার করা হয়েছে তার তথ্য। এখন আসি বলি পোস্টমর্টমে বলেছে, যেটা এই যে গুরুত্বপূর্ণ, যে তার যে ফায়ার আর্মস ইনজুরি পোস্টমর্টমে প্রশ্ন হলো যে এই যে ফায়ার আর্মস, এই কথাটাই আমি বলেছি আর্গুমেন্টে, যে একটি ফায়ার আর্মস দিয়ে কোনো ইনজুরি হলে সেই ডেড বডির এক্সরে এক্সামিনেশন করতে হয়, আরেকটা করতে হয় রেডিওস্কোপিক মানে এক্সামিনেশন। এই দুটো এক্সরে এবং রেডিওস্কোপিক এক্সামিনেশন করলে কি হবে, এই দুটো এক্সামিনেশন করলে একটা জিনিস পরিষ্কার হবে, সেটা হলো যে এই যে বুলেটস বা পিলেটস বা গুলির যে অংশবিশেষ বডিতে আছে তার উপস্থিতি নির্ণয় করা যাবে। যেহেতু এখানে গুলির কোনো কার্তুজ জব্দ করা হয়নি, তাহলে আমরা কি সিদ্ধান্তে আসবো, যে তাহলে তার দেহে কোনো গুলি পাওয়া যায়নি, অথবা এই যে এমন মেকানিজমে অটোপসি করা হয়েছে, মানে ময়নাতদন্ত করা হয়েছে, যে ডাক্তার করেছেন তিনি সঠিক ময়নাতদন্ত করেননি। কারণ হ্যাঁ, আপনি বলতেছেন সেটা হলো পিকচার এবং ভিডিও অনুসারে দেখা যায় যে তার বুকে বা শরীরে ছোট ছোট ওই যে বসন্তের মতো দাগ, যেটা সররাগুলির দাগ বলে, কিন্তু সেই দাগের সমর্থনে যে প্রমাণ, সেই প্রমাণটা কি, যে তার এই যে তাহলে দাগ থাকলে আমার গুলির কিছু না অংশ থাকবে, পার্টিকেলস থাকবে, একটা অণু থাকবে, সেই অণুটা পাওয়ার জন্যই কিন্তু এক্সরে এক্সামিনেশন এবং রেডিওস্কোপিক এক্সামিনেশন বোথ সাইডস করার বিধান আছে। এবং কখন করবে? 5 আগস্টের আগে তো এই সুযোগটা ছিল না, সে যখন মারা গেছে সেই সময় তো আমরা দেখেছি দেশের পরিস্থিতি, তাহলে এটা করার দায়িত্ব তখন কার ছিল? এক্স্যাক্টলি, ভালো কথা বলেছেন। এখন আসেন যে 5ই আগস্টের আগে পোস্টমর্টেম রিপোর্ট করা হয়েছে কিনা, উত্তর হলো হ্যাঁ। পোস্টমর্টেম রিপোর্টের মন্তব্য পরিবর্তনে তাকে বাধ্য করা হয়েছে, কিন্তু উনি কোথাও বলেন নাই যে ওনাকে এক্সরে এক্সামিনেশন করতে বাধা দেওয়া হয়েছে, অথবা উনি কোথাও বলেন নাই যে রেডিওস্কোপিক বোথ ভিউ টেস্ট করতে বাধা দেওয়া হয়েছে। উনি বলেছেন যে আমাকে মন্তব্য লিখতে গিয়ে বাধা দেওয়া হয়েছে। এক্সামিনেশন করার ক্ষেত্রে বাধা দেওয়ার কোনো তথ্য, কোনো এভিডেন্স, কোনো স্টেটমেন্ট উনি এখন পর্যন্ত মিডিয়াতে অথবা ট্রাইব্যুনালে দেয়নি, এবং এভিডেন্সের যে যতগুলো ম্যাটেরিয়ালস অন রেকর্ড আছে কোথাও এই কথা বলা হয় নাই যে সংশ্লিষ্ট ডাক্তার ডক্টর রাজিবুল ইসলাম এই PW3 হিসেবে যে এডিউসড হয়েছেন এই আদালতে, তিনি কোথাও বলেন নাই যে উনি প্রিভেন্টেড হয়েছেন এক্সরে এক্সামিনেশন করতে অথবা রেডিওস্কোপিক বোথ ভিউ টেস্ট করতে। হ্যাঁ, আইনের প্রত্যাশা হলো, আমি বলি রায়ের প্রত্যাশা হলো আইন অনুযায়ী, এই জন্য বলেছি আইনের প্রত্যাশা মানে হলো, আমাদের প্রত্যাশা হলো এই মামলাটি আসামিদেরকে খালাস দিয়ে এই মামলাটি নর্মাল যে সেশনস কোর্ট অথবা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে যে সকল পুলিশ অফিসার, যেমন ধরেন 6 জন মিলে মেরেছে, এটা একেবারে এভিডেন্ট, এই বাকি 5 জন সহ যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা, এবং সেই বিচারের মাধ্যমে আবু সাইদ যে একজন বীরত্বপূর্ণ কাজ করেছে, তার যে বীরত্ব গাথার ইতিহাস, তাকে মানে সিভিলিয়ান হিসেবে না দেখিয়ে তার বীরত্বকে দেখিয়ে বিশেষ আইন তৈরি করে বিশেষ ট্রাইব্যুনালে মামলা করে সকল দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না, যে আপনি বলছেন যে গুলিতে মৃত্যু হয় না, আবার বলছেন যে 5 জন পুলিশের আলাদা বিচার করতে, এটা একটু কন্ট্রাডিক্টরি হলো না? আমি বলেছি যে 6 জন পুলিশ তাকে লাঠিচার্জ করেছে, সেই 6 জন পুলিশ লাঠিচার্জের মধ্যে আইও এডমিট করেছেন যে 6 জন পুলিশ তাকে লাঠিচার্জ করেছে, শনাক্ত করতে পেরেছেন মাত্র 1 জনকে, 5 জনকে পারেন নাই। সেই 5 জনের ইনক্লুশন করার কথা বলেছি, যে তারা তো আনপানিশ থেকে যেতে পারে না, কারণ তারা অন ভিডিও এভিডেন্স, অন অ্যাডমিটেড এভিডেন্স বাই দ্য প্রসিকিউশন উইটনেস, স্টার উইটনেস যাকে বলা হয় আইও, তিনি বলেছেন যে 5 জনকে আমি শনাক্ত করতে পারিনি।
তাহলে এই যে 5 জন আনপানিশ থাকতেছে তাদেরকে ইনক্লুড করার জন্য এবং আবু সাঈদের বীরত্ব গাথাকে, তার বীরত্বের কার্যক্রমকে জাতি এবং বিশ্ব মাঝে প্রতিষ্ঠিত ধরে রাখার জন্য তিনি যেটা করেছেন সেই কাজের সঠিক মূল্যায়ন প্রস্ফুটিত করার নিমিত্তে এইভাবে বিচার করলে আমার মনে হয় যে সঠিক বিচার হইবে। শুরু